হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে একটা করে দিন এগিয়ে আসছে মায়ের পুজোর জন্য। খুব কৌতূহল, সত্যি কথা বলতে মনে আহ, খুব খুব একটা আনন্দ যে আমি আমার মাকে পুজো করব। মানে আমি বলে বোঝাতে পারছি না, তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। তোমরা পুরো পুজো ভিডিও সব কিছুই পাবে। যাই হোক, এবার ঘটনায় ফিরি। আজকের ঘটনাটা আমাদের পাঠিয়েছে হালি শহর থেকে, উত্তর 24 পরগনার হালি শহর থেকে। এই ঘটনাটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমাকে এক বোন শেয়ার করবে 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 করে আসলে ওরও সময় হয়ে উঠছে না, আমি ওর সাথে ঠিক যোগাযোগ করতে পারছিলাম না, যার কারণে অনেকটা লেট হয়ে যায়। কিন্তু ঘটনাটা বোন আমাকে বারবার বলে যে দিদিভাই, এই ঘটনাটা, যে ঘটনাটা আজকে আমি তোমাকে শোনাবো, সেই ঘটনাটা রীতিমতো শুনলে গায়ে একটা শিহরণ দেবে, গায়ে কাটা দেবে। ঘটনায় যাওয়ার আগে আমি তোমাদের শোনা কথায় বলেছিলাম যে একটি ভয়েস আমি তোমাদের শোনাবো। অবশ্যই তোমরা আগে ভয়েসটা শোনো। আর বলে রাখি, একটা করে লাইক করে দেবে যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও কিন্তু। তো চলো এবার আমরা ভয়েসটা শুনে নিই। আমিও বনুর ঘটনার একজন শ্রোতা। তবে বনুর থেকে এত ভালো আমি উপকার পেয়েছি, বনু এত আমাদের সাপোর্ট দিয়েছে। আমার ঘরে একদম কোনো খুশিই ছিল না, এখন আমার ঘর খুব ভালো লাগে। বনুর দ্বারাই আমি উপকার পেয়েছি। বনু আমার ঘরে এসে বনু আমার ঘরে যজ্ঞ করেছে, আমাদের সাপোর্ট দিয়েছে, আমাদের অনেক কাজ করেছে বনু আমাদের ঘরে এসে, যার দ্বারা আমাদের ঘরে এখন বলতে নেই অনেকটা ভালো। আমরা অনেকটা ভালো, এখন আরও ভালো হয়ে যাব বড় মার আশীর্বাদে। আর বনু যেখানে আছে সেখানে আমরা সবাই ভালো আছি, সবাই ভালো থাকবো। বনু আমাদের অনেক উপকার করেছে। আমি এখানে এটাই বলতে চাই যে বনুর কাছে যারা যারা বনুর কাছে করাও, মানে বনু যে আশীর্বাদ দেয় তোমরাও করিয়ে দেখো, খুব শান্তি পাবে আর সব্বার ভালো হবে। বনু একদম সত্যিকারের বিশ্বাসের সাথে বনু কাজ করে, খুব ভালো। আমি অনেক উপকার পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ বনুকে। আর জয় বড়মা। বড়মাও সাথে আছে, বনুর মাধ্যমেই আছে। বনু, ভগবান তো নিজে আসে না, বনুকেই পাঠিয়েছে। বনু সবার উপকার করে, বনুকেও যাতে ভালো রাখে বড়মা। বনুও, আমরাও ভালো থাকবো, বনুকেও ভালো রেখো। বড়মার জয়, বড়মা। তো চলো দর্শক বন্ধুরা, তোমরা দিদিভাইয়ের ভয়েসটা শুনলে। দিদিভাই আমার কাছ থেকে কাজ করিয়েছিলেন, ওনার বাড়িতে উনি ডেকেছিলেন। কিছু সমস্যা ছিল, কিছু বলতে অনেক অনেক সমস্যা। তোমরা নিজেরাই শুনলে দিদিভাইয়ের কথা। এর আগেও আমি কয়েকজনের বাড়িতে গেছি, গিয়ে কাজ করেছি, এর আগেও তোমাদের ভিডিও দিয়েছি। যাই হোক, দিদিভাই নিজে থেকে বলেছিলেন যে তুমি এত মানুষের যখন ভালো করছো, তোমার দ্বারাই আমি উপকৃত হয়েছি। তখন আমি অবশ্যই নিজে থেকে, দিদিভাই বলেন যে জোর করে তুমি তোমার ইউটিউবের পরিবারের প্রত্যেকটা সকল দর্শক বন্ধু যারা আছেন তারা যেন আমার কথাটা শোনে, তুমি দিও, তার জন্য তোমাদেরকে আমি শোনালাম। এবার আমরা হালি শহর থেকে যে বোন ঘটনাটি পাঠায়, বোনের ঘটনাটা শুনি চলো। বোনের বাড়ি হালি শহরে। বোন পড়াশোনা সবে শেষ করে বাড়িতে দীর্ঘদিন বসে থাকার পর একটি কাজের জন্য নানা জায়গায় ইন্টারভিউ দিতে থাকে। যে কাজটা পাবে সেই কাজটি বোন করবে। বোনের কিন্তু কোনো কাজের অভিজ্ঞতা নেই। তো বোন জানায়, দিদিভাই আমি একটি দমদমে একটি বেসরকারি মানে কোম্পানি, এখানে আমি কোম্পানির নাম হাইট রাখবো কারণ বোনের কথা মতো। বোন জানায়, দিদিভাই আমাকে ওখান থেকে ইন্টারভিউর একটি ডেট দেয়, আমি ওখানে ইন্টারভিউ দিতে যাই। যখন আমি ইন্টারভিউ দিতে যাই তখন ওখানে আমি দেখলাম যে সেকেন্ড ফ্লোরে ইন্টারভিউটা নেবে, ওখানে একজনও নেই, শুধু কেবলমাত্র আমি রয়েছি। তখন আমি ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল ওনাকে জিজ্ঞেস করি যে এখানে আজকে আমার ইন্টারভিউ ডেট আছে, কিন্তু এখনো তো কেউ আসেনি। আমরা জানি সচরাচর কোনো জায়গায় ইন্টারভিউ হলে মোটামুটি 10 জন 12 জন 5 জন তো থাকেই, কিন্তু কেউ নেই। একা তো আর ইন্টারভিউর জন্য আমাকে ডাকবে না, তাহলে তো সিলেক্টই করে নিত, তাই না? বোনের কোথাও গিয়ে একটা খটকা লাগে। বোন বলছে, দিদি
আমি সেকেন্ড ফ্লোরে, আমাকে সিকিউরিটি গার্ড যিনি ছিলেন আমাকে বসতে বলেন। আমি কিন্তু ভয়তে যাইনি, একা মেয়ে মানুষ, বাড়ি থেকে কেউ যায়নি, কারণ আমার মা অসুস্থ, বাবা বাইরে চাকরি করেন। বাবা সচরাচর বাড়িতে সপ্তাহে শনিবার আসে, রোববার থেকে রাতেই আবার চলে যায়, নাহলে সোমবার সকালে চলে যায়। বাবার কাজটাই এরকম। তো সেখানে আমার মায়ের আসা পসিবল না, আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই যে আমাকে নিয়ে আসবে, আর বন্ধু বান্ধব এইসব কাজের জন্য এগিয়ে আসে না। সেখানে আমি একাই যাই, কারণ পরিবারের চাপটা আমার আমার প্রবলেম, তার জন্য আমি নিজেই যাই। এবার ঘটনাটা ঘটে, একটা সময় আমাকে ডাকা হয়। সিকিউরিটি গার্ড আমাকে এসে বলে, আমি কিন্তু অফিসের আওতার একদম বাইরে ছিলাম, কারণ আমার একটা মনে ভয় লাগছে, চারপাশে যা কিছু শুনছি, একা মেয়ে মানুষ, যাবাটা ঠিক হবে না ভেবে আমি ওই যেখানে অফিসটা, অফিস থেকে নেবে আমি গেট থেকে বেরোই। বেরিয়ে সামনে একটা চায়ের দোকান আছে, একটা না অ্যাকচুয়ালি পরপর ৩-৪টে ছিল, একটি দোকানে আমি বসে থাকি। যখন আমাকে সিকিউরিটি গার্ড ডাকে, ম্যাডাম ম্যাডাম, ও ম্যাডাম, আপনার তো নাম ডাকছে, আমার নামটি ধরে আমাকে বলে। তো আমি তখন বললাম, হ্যাঁ হ্যাঁ আসছি, আমি যাই। তো সিকিউরিটি গার্ড আমাকে দেখে একটাই কথা বললো, ভয় পাওয়ার কিছু নেই, আপনি তো আর সন্ধ্যার পরে আসেননি, দিনের বেলা ভয় কিসের, যান না যান, স্যাররা খুব ভালো, ম্যাডামও আছে, আপনার অসুবিধা নেই। যাক, ম্যাডামের কথা শুনে যে না একজন মহিলা আছেন, বুকে কোথাও একটা আশ্বাস নিজেকে নিজে করতে পারলাম, জোর আসলো মনে, গেলাম। গিয়ে আমি ইন্টারভিউ দিলাম। আমাকে সাথে সাথে তারা সিলেক্ট করে নেয়, মানে তারা আমাকে দেখেই বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি কবে থেকে জয়েনিং করবে। তো আমি তখন বললাম যে আমি মাসের একদম প্রথম তারিখ থেকে আসবো, এটাই আমি মানে আমার মনের ইচ্ছা। তারা তখন আমাকে বললো যে তুমি কত টাকা নেবে। তারা নিজেরা আমাকে একটা টাকার জন্য বলে, মানে তারা জানতে চায় যে আমি কত টাকা নেব। তো আমি ওনাদেরকে কি বলবো, প্রথম কথা হচ্ছে আমি তো কোনো জায়গায় ইন্টারভিউ দিইনি, একটা যাই হোক মুখ থেকে বেরিয়ে গেছে, বলেছি, মানে আমি একটু বেশি করেই বলেছি কথাটা। তো তখন তারা বলল যে না, এই কাজের জন্য তো তোমাকে এত টাকা স্যালারি দেওয়া যাবে না, তবে যেই স্যালারি অফিস থেকে আমাকে বলে সেটা তো আমি হ্যাঁ করি। যাই হোক, খুব আনন্দ সহিত বাড়ি আমি আসি। বাড়িতে আসতে আমি আমার বাড়িতে আমার মাকে জানালাম। মা আমাকে বললো, যাক ভালো হয়েছে, 10 কান করবি না, কারণ আমরা জানি যে একটা মানুষের মধ্যে একটা হিংসা ভাব হতেই পারে, যে বাবা ও চাকরি পেয়ে গেছে, এত টাকার একটা হতে পারে। ওর জন্য মা বললো কাউকে কানাকানি করিস না, এখন বলার দরকার নেই, জয়েনিং কর, জয়েনিং করার পর নয় পরে বন্ধু বান্ধব জানাবি। আমি বললাম বান্ধবীদেরকে ফোন করে বলি, কারণ ওরাও কাজের জন্য অন্য অন্য জায়গায় কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, আমাকে ওরা বলে কোনো জায়গায় কেউ সিলেক্ট হয়ে গেছে, কেউ হচ্ছে না। আমার মা বললো যে না, কাউকে বলবি না। ভালো কথা, আমি কাউকে বলিনি। তো পরের দিনকে সকালবেলা মাথায় শ্যাম্পু করব, মনটা খুব খুশি খুশি, ঘুম থেকে উঠেছি যে না, একটা জায়গায় চাকরি করব। একটা মেয়ে হোক একটা ছেলে, সে যদি জীবনে প্রথম একটা জায়গায় চাকরি করে, মানে করতে যাবে, মানে সেটা খুব আনন্দ, মানে মনে একটা যে কি আনন্দ হয়, না আমি বড় হয়ে গেলাম, বাবা মাকে আমি কিছু সাহায্য করতে পারবো, আমি নিজে স্বাবলম্বী হচ্ছি, বাইরে বেরোবো, মানে একটা মনে খুব খুব খুশি। শ্যাম্পু আনতে যাচ্ছি, তো হঠাৎ পাড়ার এক কাকিমা আমাকে বললো যে কিরে, কালকে সকাল সকাল কোথায় গেছিলিস, ব্যাগ ট্যাগ নিয়ে কোথাও কাজের জন্য গেছিলিস নাকি? তা আমি বললাম যে হ্যাঁ কাকিমা, একটা কাজের জন্য গেছিলাম। তো কাকিমাটা মোটামুটি খারাপ না, আমাদের বাড়িতেও আসে, মায়ের সাথে গল্প করে। আমি কাকিমা এত সুন্দর করে আমাকে জিজ্ঞেস করলো, আমি কাকিমাকে না সবটা বলে দিই। আসলে আমি এতটা আনন্দিত মনে, পেটে না কথা রাখতে পারছি না, আমি বলে দিই। তো বলার পর কাকিমা বলল, বাহ ভালো তো, খুব ভালো, সাবাস, জয়নিং লেটার যেদিন পাবি, মানে জয়নিং করবি, সেদিনকে কিন্তু মিষ্টি খাওয়াবি। আমি বললাম হ্যাঁ, দিনের দিন আমার জয়নিং ধরো হয়েই গেছে, আমি সামনের মাসের 1 তারিখে জয়নিং করছি। বলার পর যখন সেই কাকিমা পাশ কাটিয়ে চলে যায়, আমি তখন মনে মনে একটা জিনিস ভাবছি, এ মা, আমি বললাম কেন? আমাকে তো মা বলেছিল কাউকে বলবি না, বললে তোর কাজ হবে না, আমি বললাম কেন? এই মা, আমি মনে মনে একটা জিনিস ভাবছি। তো ভাবতে ভাবতে আমি গেলাম শ্যাম্পু নিয়ে, আমি বাড়ি আসি। এবার মাকে বলতে আমার ভয় লাগছে। তো খেতে বসে দুপুরবেলা আমি না মাকে বলে ফেললাম যে মা, ও মা, আমি না একটা ভুল কাজ করে ফেলেছি। মা বললো কি? আমি বললাম মা, দেখো না, আমি এরকম ওই কাকিমা বাড়িতে তো আসে, ওই কাকিমাকে না আমি সবটা বলে দিয়েছি।
তখন বলি, "এ মা, তুই এইসব কথা কেন বলেছিস? তোকে বলেছি না কাউকে বলবি না, তোর আর কাজ হবে না, ও তোর সর্বনাশ করবেই।" আমি তখন মাকে বললাম, "দূর, সর্বনাশ করবে কেন, আজে বাজে কথা বলো, কাকিমা তো আসে, ভালো তো।" মা বললো, "তোর যা ভালো লেগেছে তুই করেছিস, কিছু হলে আমাকে বলবি না।" যাই হোক, তারপরে আমি কিন্তু জয়েনিং লেটার পাই, আর আমি 1 তারিখ থেকে সামনের মাসে কাজেও যাই। এবার আমি যাওয়া আসা করছি, ভালোই কাজ করছি, কোনো কিন্তু আমার অসুবিধা হয়নি, ভালো কাজ করছি। এবার যখন 15 দিন হয়ে যায় কাজের ওখানে, স্যার অফিস থেকে একদিন ম্যাডামকে দিয়ে বলালো, ওখানে আরও মেয়েরাই কাজ করে, মানে ওখানে শুধু ছেলেরা কাজ করে না, মেয়েরাও আছে, ভালো একটা বন্ধু বান্ধব হয়ে গেছে। তো আমার আর কোনো ওখানে ভয় নেই। তা আমাকে হঠাৎ স্যার ম্যাডামকে দিয়ে বলে, ম্যাডাম আমার নাম ধরে ডাকলেন, আমি অফিস রুমে গেলাম। তো যেতে ম্যানেজার, তারপরে ওখানে যে ম্যাডাম বললেন যে, "দেখো, 15 দিন তোমাদেরকে একটু রাত থেকে কাজ করতে হবে।" তা আমি বললাম যে, "ম্যাডাম, আমার বাড়ি তো অনেকটা দূর, দমদম থেকে হালিশহর, অনেকটা ডিস্টেন্স আসা যাওয়ার। ম্যাডাম, রাতে আমার থাকলেও হবে না।" বললো, "না না, তোমাকে রাতে এখানে থাকতে বলছি না, অ্যাকচুয়ালি বলছি তোমাকে রাত অবধি কাজ করতে হবে, মানে ধরো 8টা, সাড়ে 8টার সময় বেরিয়ে গেলে, তোমাদের তো এমনি 6টা, সাড়ে 6টায় তো তোমরা অফিস থেকে বেরো, 1-1.5 ঘন্টা।" আমি তখন বললাম, কি বলবো, সবাই যখন করবে আমাকেও করতে হবে, যদি পাচ্ছে কাজ থেকে আমাকে সরিয়ে দেয়। আমি তখন বললাম যে, "আচ্ছা ঠিক আছে, করব, কিছু তো বলার নেই।" আমি তখন বললাম, "ঠিক আছে, ভালো কথা।" এবার আমি কাজে মন দিলাম। পরের দিন থেকে মাকে বললাম, "মা, বাড়ি আসতে আসতে 9টা বেজে যাবে।" মা বললো, "কেন?" মাকে বিষয়টা বলতে মা বললো, "এই হচ্ছে, জানিস তো, লোকের যদি আন্ডারে কাজ করিস, এই হচ্ছে ঝামেলা, যখন যেরকম খাটানোর খাটিয়ে নেবে, তারপরেই তোকে স্যালারি দেবে।" যাই হোক, মায়ের কথাও ঠিক। এবার পরের দিন ধরে হলো কাজ শুরু, নাকি 8টা, সাড়ে 8টায় বেরোতে হবে। একদিন করলাম, দুদিন করলাম, 3 দিনের দিন 9টা বাজে, একে একে অফিস থেকে সবাই চলে যাচ্ছে, আমি আর আমার সাথে 3টে মেয়ে আমরা রয়েছি। প্রিয়া বলে একটি মেয়ের সাথে আমার ওখানে খুব ভালো একটা বন্ধুত্ব হয়। প্রিয়া আমাকে বলল যে, "দেখো, তুমি তো খুব অল্প দিন এখানে কাজ করছো, এখনো 1 মাস হয়নি, তোমাকে একটা কথা বলবো?" আমি বললাম, "হ্যাঁ বলো প্রিয়া, কি বলবে?" প্রিয়া আমাকে তখন বলল যে, "দেখো, আহ, আমাদের অফিসের বাইরে বেরোবে না, কারণ আমরা এখানে তো প্রায় 3 বছরের ওপর রয়েছি। এই অফিসের উপরে আগে নার্সিংহোম ছিল 3 তলাটায়, তো 3rd ফ্লোরে নার্সিংহোম ছিল, ওখানে না আহ, খারাপ কিছু আছে, জানো তো।" আমি বললাম, "সে কি বলছো? আমার তো এইসব ভূত প্রেতে খুব ভয় লাগে বাবা, প্রিয়া তুমি বলো না, আমি তো বাড়ি ফিরতে পারবো না।" প্রিয়া তখন বলল, "হ্যাঁ, এটাই সত্য কথা, কারণ আমরাও এরকম মাঝে মাঝে যখন কাজের খুব প্রেশার থাকে, চাপে, তখন কিন্তু আমরাও রাতের বেলা থাকি, মানে ওই 8টা 9টা পর্যন্ত কাজ করি, আমরা বাইরে বেরোই না, তুমি বাইরে বেরিও না। আর যখন তুমি বাড়ি ফিরবে, হয়তো তোমার আগে কাজ হয়ে গেল ল্যাপটপে, তুমি যখন বাড়ি যাবে, তুমি কিন্তু কোনোভাবে যদি কেউ ডাকে বা কিছু, তুমি ওপরে অনেক রকম দেখো না শব্দ শুনবে।" তো আমি সেই কথাটা না কোনো গুরুত্ব দিইনি। পরের দিন যখন আমি কাজ করছি, তখন প্রিয়াও আছে, আরো 3জন আছে সাথে। হঠাৎ করে আমাকে প্রিয়া বলল যে, "এই, কোনো আওয়াজ শুনতে পাচ্ছ তুমি?" আমি তখন বললাম, "হ্যাঁ, উপরে না সেই লোয়ার দেখবে চেয়ার হয়, যেগুলো অফিসিয়াল চেয়ার বলে, ল্যাপটপে বসে, মানে আমাদের ঘরে আমরা যে চেয়ারে তোমাদের সাথে ঘটনা শেয়ার করতাম আগে, লোয়ার চেয়ার। তো সেই চেয়ারগুলো না টানার আওয়াজ হচ্ছে, কেউ মনে হচ্ছে ধরে টানাটানি করছে। এবার দেখো, ওপরে যদি আওয়াজ হয়, তো আমরা তো 2nd ফ্লোরে, আমাদের তো শব্দ শুনতে পারবো। তো আমি তখন বললাম, "হ্যাঁ, কেউ চেয়ার টানছে।" তখন ও আমাকে বলল, তখন প্রিয়া আমাকে বলল যে, "চেয়ার টানার শব্দ পাচ্ছ, কিন্তু তুমি বলছো এত ক্যাজুয়ালি, কিন্তু 3rd ফ্লোরে তো কোনো কিছু নেই, আজ প্রায় 6.5 মাস হয়ে গেল নার্সিংহোম বন্ধ, পুরো লক করা রয়েছে, কেউ তো ওখানে দিনের বেলাও ওঠে না, কোনো সময় দিনের বেলা এসে কালকে দেখবে, পুরো সিঁড়ি না ধুলো পড়ে গেছে, কেউ পরিষ্কারও করে না, ওখানে কে চেয়ার টানবে, এখন তো পুরো লক করা রয়েছে।" তো আমি তখন বললাম যে, "হ্যাঁ, তাও তো ঠিক, তাহলে হয়তো অন্য কোথাও আওয়াজ হচ্ছে।" তখন প্রিয়া বলছে, "কেন, তোমাকে আমি বলছি, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না?" আমি তখন বললাম, "না প্রিয়া, সেইটা ব্যাপার না, অ্যাকচুয়ালি দেখো সব কিছু মানে নিজের, মানে এটা হচ্ছে আমাদের যে বোন ঘটনাটা বলে,
ওর এটা হচ্ছে একটা ধারণা যে আমি নিজে থেকে যদি কোনো জিনিসকে ফেস না করি, আমি নিজে থেকে যদি কোনো জিনিস না বুঝি, তাহলে আমি সেই জিনিসটাকে বিলিভ করব না। তো পিয়া তখন বলছে, তাহলে তুমি একটা কাজ করো, চলো কাজ হয়ে যাবার পর যখন বেরোবো তখন তুমি আমার সাথে ওপরে যাবে। তো বোন যে ঘটনা শেয়ার করে, সে বোন কিন্তু রাজি হয়। বোন অ্যাকচুয়ালি বিষয়টা ভাবে ওরা হয়তো বানিয়ে বলছে বা ভয় দেখাচ্ছে। কারণ অনেক জায়গায় আছে না, কাজ করলে পেছনে লাগে বা চায় না কাজ করুক, এরকম একটা কিছু ভাবে, যেটা বোন বলে দিদি আমি না এরকমই ভাবি দিদি ভাই, যে হয়তো পিয়ার সামনে আমাকে ভালো ভালো দেখায়, পেছনে হয়তো চায় না যে আমি এখানে কাজ করি। কারণ ম্যাডাম এই বোনকে খুব ভালোবাসে, বোন আমাদের খুব অনেস্ট, স্পষ্ট কথা বলে, বোনকে খুব ভালোবাসে, কাজটা কাজের মতো করে। ফালতু ওরা যেরকম ফোন ঘাটে, আড্ডা মারে, সবসময় একটা গল্প গুজব, এই বোনের তো কোনো ভালোবাসার মানুষ নেই, বোন তো এখন ফ্রি। বোন ওইসব জিনিসগুলো ফোনে করে না, কারণ শুধু মায়ের সাথে কথা বলে, ব্যাস ওইটুকুনি। এইবার যখন রাত্রেবেলা, সেদিনকে প্রায় 9:45, এই সরি 9:15 বাকি, মানে 8:45, বোন বলে দিদিভাই সেদিন আমার রাতে 8:45 কাজটা শেষ হলো। তো আমি তখন পিয়াকে বললাম, পিয়া চলো, পিয়ারও কাজ হয়ে গেছে। পিয়া কিন্তু বসেছিল, সবাই চলে যায়, সিকিউরিটি গার্ড আছে নিচে, সিকিউরিটি গার্ডকে আমরা চাবি দেবো। আমরা বললাম থাক, কোনো তো অসুবিধা নেই, কেউ তো আসবে না। তো পিয়া আর আমি দুজনে 3 তলায় উঠবো, 3rd ফ্লোরে। ভয় ভয় একটা লাগছে, খুবই ভয় ভয় লাগছে। তাও দুজনে যাচ্ছি, দুজনে হাত ধরেছি। ধরে আমাকে পিয়া বললো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে নাও, কারণ ভয় লাগতে পারে বা কিছু যদি একটা হয়, অন্ধকার হতে পারে, কারণ উপরে তো লাইট জ্বলে না, উপরে কোনো কাজ হয় না যাদের ইয়ে, তারা তো লাইট ফাইট সব কেটেই দিয়েছে, কিছু নেই এখন। আমরা ফ্ল্যাশ লাইট অন করেছি, দুজনই উঠছি। আমরা আমাদের 2nd ফ্লোর থেকে একটা দুটো করে, যখন একটা উঠেই দেখবে একটা, যখন ব্যাগ ঘুরছে কিছুটা জায়গা থাকে যেখানটা দাঁড়ানোর জায়গা, সিঁড়ি দিয়ে উঠেই ওইখানটা সিঁড়ি নেই, ওইখানটা আমরা দাঁড়িয়ে ভয় পাচ্ছি, মানে সিঁড়ি দিয়ে উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না, যাবো। এবার আমাকে পিয়া বলছে এত ভয় পেও না, চলো না চলো, কি আছে। এবার আমি পিয়ার কথা শুনে, মানে পিয়া আমাকে যেরকম ভাবে বলছে, মানে আমি না গিয়েও মানে উপায় নেই, মনের মধ্যে একটা কৌতূহল হচ্ছে, যদি না যাই ও তো কালকে সকালে অফিসে সবাইকে বলবে, আমার তো মানে সম্মানই চলে যাবে। ইয়ং মেয়ে, বুঝতেই পারছো। বোন বলছে দিদি ভাই আমি পিয়ার হাত ধরে গেছি। আমি যখন গেলাম, আমি গিয়ে ওই যে নার্সিং হোমটা ছিল, যেটা 6.5 মাস 7 মাস আগে বন্ধ হয়ে গেছে, লক করা, গেট দেওয়া, আমরা ওখান থেকে না ওই ফ্ল্যাশ লাইট অন করে দেখছি। পিয়া আমাকে বলছে যে অত সামনে দিয়ে দেখার কিছু নেই, ও তো বন্ধ, কাছ কাছের কিন্তু গেটটা, বাইরে দিয়ে একটা গেট দেওয়া গ্রিলের, আর ভিতরে কাছের, কাছের ওখান থেকে না আমি ফোনটাকে কাছের গেটের মধ্যে সাটিয়ে রেখেছি। ভিতরে না একদম চোখ দিয়ে দেখা যাচ্ছে হালকা হালকা, ওইদিকে লাইট জ্বলছে, রাস্তার আলোটা পড়েছে বড়, হালকা হালকা। আমি ওখানে দেখলাম একটা শ্যাডো, আমি দেখে সাথে সাথে সরে এসে পিয়াকে বলছি, পিয়া পিয়া আমি ওখানে একটা শ্যাডো দেখেছি। পিয়া পিয়া হেসে আমাকে বলল, হ্যাঁ তোমার মতো অনেকেই দেখেছে, চলো এবার নিচে চলো। আমার বুক ধরাস ধরাস করছে, পিয়া না হাস্যকর ভাবে জিনিসটা নিচ্ছে, ও তো দেখেনি। যাই হোক, আমি কোনো রকমে মানে আমার শরীর পুরো হালকা হয়ে যায়। বোন আমাদেরকে জানায় দিদিভাই আমি ভয়ে ভয়ে কোনো রকমে বাড়ি যাই, আমার সেই শরীর পুরো হালকা হয়ে যায়, মানে বলতে পারো এক প্রকার আমি কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছাই। আমাকে মা বললো কিরে এত দেরি হলো কেন, আর সেদিন অনেকটা রাত হয়ে যায় বাড়ি যেতে। আমি মাকে বললাম মা কাজের একটু প্রেশার ছিল, বুঝতেই তো পারছো, তোমাকে তো বলেছি যে কদিন রাত হবে, 15 দিন মতো আমার আসতে রাত হবে, কাজের প্রেশার থাকলে আমি কি করব। তো সেখানে গিয়ে আমাকে আমার মা বলল যে তুই অন্য কাজ খোঁজ, বুঝেছিস, তোকে না আর এই কাজে যেতে হবে না। কারণ দেখো আমাদের সমাজে একটা মান্যতা আছে যে বাড়ির মেয়ে আহ, ঘরে বসে থাকলেও, এত পড়াশোনা শিখে মেয়েটা কিছু করে না, এ বাবা জলে দিলে টাকাগুলো, পড়াশোনা শিখালে, এত বড় মেয়ে দেখো তো ওই, তখন মানুষকে মানুষ দেখি উদাহরণ দিতে থাকে। আর সব থেকে বড় কথা, তুমি যদি কাজে যাও তা
অন্যের জায়গায় তুমি কাজে যাচ্ছ, সেখানে তোমার তো কিছু রাজত্ব চলবে না। সেখান থেকে আসতে যদি তোমার দেরি হয়, গাড়িতে প্রবলেম হতে পারে, তখনও লোকে বলবে এ বাবা, ওর মেয়েটা মনে হয় খারাপ হয়ে গেছে, রাতের বেলা বাড়ি ফিরছে, কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, কোনোদিন 10টায়। ওদের এখন পয়সা হবে না কেন? তাতেও সমাজের জ্বালা। সেখান থেকে দাঁড়িয়ে আমার মা বলল যে তুই কাজটা ছেড়ে দে। দেখ, আমরা তো সমাজকে নিয়ে চলতে হবে, সমাজের এরকম কথাবার্তা বাবা নিতে পারছি না। আমি তখন বললাম যে দেখো মা, তুমি এরকম বলছো, একটা কাজ কত কষ্টে আমি জোগাড় করলাম, এখন তুমি বলছো কাজটা ছেড়ে দে। এরপরে তো চুপ করা না ওকে। হ্যাঁ, এরপরে তো আবার তোমরা বলবে যে কাজ খোঁজ, কাজ খোঁজ, এত পড়াশোনা শিখালাম, তাহলে তোমরা সমাজের কথাই শোনো, আর কি বলবো। তো এই সব কথা যখন মায়ের সাথে আমার হয়, আমার না শরীরটা কিন্তু ভালো লাগছিল না। আমি হোম এইসব কথা কিন্তু আমি বাড়িতে মাকেও জানাইনি। যাই হোক, তো রাতের বেলা মায়ের কথা শুনে একটু মনটা খারাপ হয়, মা কাজ ছেড়ে দেওয়ার জন্য বলছে, চাকরিটা ছেড়ে দে। তো আমার খুব খারাপ লাগে। আমি রাতের বেলা খাবো না খাবো না, মা চিৎকার চেঁচামেচি করলো, আমি রাতের বেলা দুটো রুটি খেয়ে আমি শুয়ে পড়ি। আর আমি পিয়াকে ফোন করে বললাম, পিয়া আমি কালকে অফিসে আসবো না। পিয়া আমাকে হেসে বললো, হে কি রে, ভয় পেয়ে গেছো নাকি? এ বাবা, তুমি ভয় পেয়ে গেছো, কালকে আসবে না? আমি তখন বললাম যে না, ভয় পাইনি, রাত হয়েছে বাড়ি আসতে, মা বকাবকি করেছে, আমি যেতে পারবো না। পিয়া কিন্তু তারপর একদিন যায়, গিয়ে ও কাজটা কিন্তু ছেড়ে দেয়। পিয়া বলে, দিদি ভাই, আমি ভেবেছিলাম অফিসের কাজটা হয়তো সকাল 11টা থেকে বিকেল 6টা, 6:30টার মধ্যেই থাকবে। স্যার আবার 15 দিন পর ম্যাডামরা অন্য একটা সময় দেখালো, যেখানে থেকে কাজ করা অত রাত পর্যন্ত আমার পক্ষে পসিবল ছিল না। কারণ সব পরিবার, সব প্রতিবেশী, সব জায়গায় একরকম হয় না। ঠিক আছে, আমি হালি শহরে থাকি, একটা সল্টলেকের মতো জায়গা, একটা হালি শহরের মতো জায়গায় আকাশ পাতাল এখনো ডিফারেন্স রয়েছে। যেখানে মানে কি বলবো, ছোট ছোট জামা পরে মেয়েরা কলকাতার সল্টলেকে ঘুরে বেড়ায়, আমাদের হালি শহরে হয় না। ওখানে মেয়েরা মধ্যরাতে ড্রাইভ করতে বেরিয়ে যাচ্ছে, ড্রিঙ্ক করছে, বাড়ি ফিরছে, সেটা আমাদের হালি শহরে হয় না। আমাদের বাড়িতে কেউ সেটা মানবে না, সমাজ তো মানবেই না। তো সেখানে দাঁড়িয়ে আহ আমি এত কথা শোনা পছন্দ না করে আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিই। বোন বলে, দিদিভাই এরপর থেকে শুরু হলো আমার সাথে নানা রকম ভৌতিক ঘটনা। রাতের বেলা আমার চুল ধরে কে টানতো, আমি অদৃশ্য, কাউকে দেখতে পেতাম না। কখনো কখনো শুয়ে রয়েছি, আমার বুকের মাঝে মানে উঠে বাবু হয়ে মনে হচ্ছে বসে আমার গলা টিপছে। আমি চোখ খুলে দেখলাম একটা ধোঁয়ার মতো কিছু কালো, মানে সেই মনে হলো একটা কালো শ্যাডো, মানে পুরো ধোঁয়ার মতো মিশে গেল ঘরের মধ্যে। আমি তো মাগো মাগো করে চিৎকার, মা উঠে আসে। মা পাশের ঘরে শুয়েছিলেন। মা আমাকে বলছে কি হলো, আমি মাকে বললাম মা আমি ভয় পেয়েছি, এরম এরম দেখেছি। মা আমাকে বলছে তুই আবোল তাবোল ভাবিস, এই জন্য তোর সাথে এরকম হয়, এরকম কিছু হতেই পারে না, এতদিন তো কিছু হয়নি। হ্যাঁ, মা তো কোনো মতে সব কোনো দিন মানে না, আমার মা তান্ত্রিক ওঝা গুনিন এসব কোনো দিন মানে না। আমার মাকে বললে মা আমাকে বকা দিত, মা আমাকে বলতো এইসব কথা বলবি না, এইসব তুই ওই কাজে গিয়ে শুনে শুনে তুই শিখেছিস। মানে মাকে আমি বোঝাতে পারতাম না আমার সাথে কি হচ্ছে। যখন 11 দিন 12 দিন কাটে, এই আমার সাথে অত্যাচার চলছে, তারপর আমার গায়ে আঁচড়, আমার পিঠে, আমার ঘাড়ে আঁচড় দিতে শুরু করলো। মাকে আমি দেখালাম, মা তখন বিশ্বাস করলো যে আমার সাথে এরকম কিছু হচ্ছে। আমি মাকে বললাম মা তুমি আমাকে কোথাও নিয়ে চলো। আমার মা তো চিরজীবন কোনো জায়গায় কোনোদিন যায়নি, বিশ্বাস করেন না, তার জন্য মা আমাকে বলল যে আমি এসব কোথাও নিয়ে যেতে পারবো না, আমি বাড়িতে একটা নারায়ণ সত্যনারায়ণের পুজো দেব, ব্রাহ্মণ মশাই আসুক, আসলে পরে পুজো করবে, শান্তি জল ঘরে ছিটাবে, ঠিক হবে। মা কোনো জায়গায় আমায় নিয়ে গেল না। শান্তি জল ঘরে ছেটালো, আমাকে শান্তি জল খাওয়ালো, আমার বেডরুমে শান্তি জল, ঘরে পুরো পুজো হোম যজ্ঞ সব হলো। কিন্তু আমাকে বোন বলে, দিদি ভাই, আমি সেই দিন রাতে, যেদিন বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়, সেদিন রাতে আমি শুয়ে শুয়ে দেখছি আমার ঘরের মধ্যে যেরকম কুকুর বিড়াল চার পায়ে হেঁটে বেড়ায়, ওই রকম সামনে চুল ফেলা,
চুলগুলো মাটিতে লোটাচ্ছে, মানে পুরো উলঙ্গ, শরীরে কোনো পোশাক নেই, একজন মহিলা। আমি বুঝতে পারছি সে মহিলা, তার সারা শরীর আমি দেখতে পাচ্ছি পুরো অস্পষ্ট, মানুষেরই মতো সারা ঘরে সে ঘুরে বেড়াচ্ছে। আমি যখন এই দৃশ্য দেখি আমি কিছুক্ষণ পুরোটাই বলতে পারো বোবা হয়ে যাই, আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর আমি যখন মা তারার নাম নিতে থাকি, কিছুক্ষণ পর আমি মা করে চিৎকার করি। সাথে সাথে আমার মা পাশ থেকে দৌড়ে আসে, পাশের ঘর থেকে। মা আসলে অনেক সকালে ওঠে, তো তখন হয়তো ভোর হয়ে গেছিল। মার সাথে সাথে ছুটে এসে মা আমাকে বলল যে কি হয়েছে, এই চিল্লাচ্ছিস কেন? আমি বললাম মা ঘরের মধ্যে না মা, আমি কাকে দেখলাম মা, একটা মহিলা যেন চুল ছাড়া ঘরে ঘুরছে। মা আমাকে বলছে দেখ এইসব আবোল তাবোল বলা বন্ধ কর, এই তো পুজো দিলাম কালকে, রাতের বেলা তুই এইসব দেখছিস, তোর কি হয়েছে, তুই কি পাগলা হয়ে গেলি? আমি মাকে তো বোঝাতেই পারছি না। কিন্তু সেদিন যখন ভোরের আলো ফোটে, আমি তো আবার ঘুমিয়ে পড়ি, রাত্রে আমার ঘুম হয়নি। ভোরের যখন আলো ফোটে তখন আমার সাথে ঘটলো একটা জিনিস। আমি উঠে দেখলাম আমার ঘরে লম্বা লম্বা চুল, কালো লম্বা লম্বা চুল মেঝেতে ছড়িয়ে পড়ে আছে। যখন মাকে দেখাই, আমার মা তখন বিশ্বাস করে, কারণ আমার মাথায় এত বড় বড় চুল না। আমি অফিসে জয়েনিং করার আগে চুল আমি ছোট ছোট করে কেটে ফেলি, তখন দেখলাম চুল ভর্তি হয়ে ঘরে পড়ে। মা আমাকে সাথে সাথে নিয়ে সাথে সাথে এক ওঝা বাড়ি ছুটলো। মা আমাকে ওঝা বাড়ি নিয়ে যেতে আমি সেখানে গিয়ে সবটা বললাম যে আমার সাথে এরকম হচ্ছে। আমি তখন মা জানতে পারে সত্যিটা। আমি মায়ের সামনেই তখন বলি যে আমার অফিসে এরম এরম একটা ব্যাপার হয়েছিল। মা তো আমাকে দাঁত মুখ খেঁচায়, ওখানেই বকা দেয়। যাই হোক, শেষে আমি ওই ওঝা বাড়িতে গিয়ে আমি কিন্তু সেভ হই। আমাকে ওখান থেকে মাদুলি দেয়, বিছানার নিচে শোয়ার একটা মাদুলি দেয়, একটা ধারণ করার দেয়, খাবার জন্য জল তেল পুড়ে দেয়, আমি সেই তেল মাখতাম আর জল আমি খেতাম। তারপর কিন্তু আস্তে আস্তে পুরো জিনিসটা সরে যায়। জানতে পারি ওইখান থেকে ওই যে একটা অভয়বকে দেখেছিলাম, সে নাকি আমার সাথে আমার বাড়ি পর্যন্ত চলে আসে, আর এই কাজটা ছাড়ানোর মূল নাকি সেই ছিল। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা এতটাই, কেমন লাগলো অবশ্যই বলো। আর বাড়িতে তোমরা একটু আওয়াজ পাবে, কারণ সামনে মায়ের পুজো, তো বাড়িতে অনেক রকম কাজ চলছে, সারাদিন কাজ টুকটাক চলছে। আসলে মনের মতো করে তো মাকে বসাতে হবে, তার জন্য। তো চলো তোমাদের নামগুলো বলি এবার। দেখি তো তোমরা কারা কারা কালকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। প্রথম কমেন্ট করেছো চন্দনা গোপে দিদিভাই, অ্যাঞ্জেলিনা সোরেন, সুপর্ণা দি, তারপর শুভঙ্কর ঘোড়ই, তারপরে আহ বুলা দাস। আচ্ছা, বুলা আমাকে একটা প্রশ্ন করেছে, বোন বলেছে দিদিভাই আমার বাড়িতে পচা দুর্গন্ধ বেরোয় রাতে 3টে নাগাদ, দিদির এই গন্ধটা পাই। আচ্ছা, তুমি যে পচা গন্ধটা পাও রাত 3টের সময়, আমাকে তুমি আজকে যদি ঘটনা শোনো অবশ্যই বলবে যে এই পচা দুর্গন্ধটা তুমি কবে থেকে পাচ্ছ, আর প্রত্যেক দিন পাচ্ছ নাহলে কোনো নির্দিষ্ট বার আছে আমাকে জানাবে। আমি তোমার জন্য একটা ছোট্ট শর্টস বানিয়ে জানিয়ে দেবো। আর এরকম অনেকের সাথেই হয়, তারাও তোমার প্রশ্নে তারা উত্তরটা পাবে, উপকৃত হবে। তারপর ওয়ার্ক আউট সমীরণ আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে। আমি সুন্দরই কমেন্ট বলবো, কারণ আমাকে যারা মূল্যবান সময় দিয়ে কমেন্ট করে আমি তাকে কখনোই ছোট করে দেখি না। বলেছে সত্যি তোমার মজার ভিডিওগুলি দেখতে খুব ভালো লাগে, কিন্তু একটা কথা জিজ্ঞেস করবার আছে, ইন্ডিয়াতে এরকম ভূত পাওয়া যায়, আবার আমেরিকাতে কিন্তু অন্যরকম ভূত পাওয়া যায়, সত্যি কি? দেখো ভূত কোথায় পাওয়া যায় আমি জানি না, আত্মা আমেরিকাতেও থাকে। সেটা তুমি লন্ডনে যাও, আমেরিকাতে যাও, ইন্ডিয়াতে যাও, যেই প্রান্তেই যাও না কেন আত্মার অস্তিত্ব আছে, এটা মানতেই হবে। এবার তুমি যদি সেটাকে তোমার মতো করে সাজিয়ে নাও, তাতে তো কারোর কিছু যায় আসে না, আর তাতে তোমাকে বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই। আচ্ছা, যেমন আমাদের ইন্ডিয়াতে কি মামদভূত, পেতনি, শাকচুন্নি, এইসব, আবার বাংলাদেশে জিন। আচ্ছা,
তারপর কি একলোমুখী জিন, এই সব জায়গায় আবার ইউএসএ তে কিন্তু অন্যরকম ভূত পাওয়া যায়। আচ্ছা, এটা কেন? আচ্ছা, তা আমি ওকে প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে তোমার প্রশ্নের উত্তরটা খুব সহজ। হিন্দু মুসলিম ধর্মাবলী অবলম্বে যেমন আল্লাহ আর ভগবান নামে ডাকি, কিন্তু দুটি ডাক আলাদা হলেও একজনই হচ্ছে, সে হচ্ছে উপরওয়ালা ঈশ্বর। আমরা আল্লাহ বলি, গড বলি, ভগবান বলি, যাই বলি না কেন, ঠিক তেমন নানা দেশে ভিন্ন ভিন্ন আত্মাদের নামে ডাকে। কেউ বলে জিন, কেউ বলে কোনো প্রেতাত্মা, সেটা আলাদা আলাদা নামে ডাকে। আমি ওকে বলেছিলাম, ও তাতে বলেছে ছোটবেলা থেকে আর আমাদের মনে এইটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ভূত মানেই ভয়। আচ্ছা, কোনো অন্ধকার দেখলেই দেখবে আমাদের মাঠে চলে আসে, আচ্ছা, যে ভূত আছে হয়তো। আর সেই রকমই মন্দির দেখলে আমাদের হাত আপনি আপ নমস্কার করতে চলে যায়, কেন? আচ্ছা, ছোটবেলা থেকে আমাদের এইটা শেখানো হয়েছে যে ভগবান দেখলেই প্রণাম করতে হয়। অবশ্যই, কারণ ভগবানকে আমরা যেহেতু উনি ঘরের আসনে বসিয়েছি, ভূতকে তো আমরা নিয়ে আসবো না কোনোদিন যে ভূত আমার ঘরে আয় তুই থাক, কখনোই আনবো না। আমরা ভূতকে উল্টে ঘর থেকে বিতাড়িত করব। কিন্তু আমরা ভগবানকে যাকে মানি, যারা আমাদের ভালো মন্দে সৃষ্টিকর্তা পৃথিবীর, তোমরা যতই মানে, তোমরা বলতে তুমি, সমীরণ তোমাকে বলছি, তুমি যতই মানো না কেন, তুমিও যখন বিপদে পড়ো তখনও তুমি নিশ্চয়ই তোমার মাকে স্মরণ করো। যদি তুমি ভগবানকে না মানো, তাহলে ভগবানকে তোমার মা, অবশ্যই ভগবান তোমার মা, তাহলে তোমার মাকে তুমি ঘরেই রাখবে, তুমি তো বাইরে বিতাড়িত করবে না। তো ভগবানকে আমরা ডাকলে ভগবান আমাদের যখন সাড়া দেয়, তাকে আমরা পূজিত করি। আমরা তো পাগল না, এত মানুষ কোটি কোটি টাকা দিয়ে, তুমি দুর্গাপুজোয় জামা কেনো না? দুর্গাপুজোর মণ্ডপে যাও না? যাও তো, ভগবান আছে সেই বিশ্বাসে। ভগবানও যখন আছে, আত্মার অস্তিত্বও আছে। তাহলে এত তুমি একটা কাজ করো, তুমি আমেরিকা লন্ডনের কথা বললে, তাহলে তুমি আমেরিকা রিসার্চ সেন্টার আছে, আমেরিকা এমন জায়গায় আমাদের অ্যানাবেলা যে ডল, তাকেও রাখা আছে। তুমি ওখানে চলে যাও, ওখানে হিস্ট্রি শোনো। যেরকম আত্মা আছে, সেরকম ভগবানও পাশাপাশি আছে। তোমার প্রশ্ন জাগতেই পারে, তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর তোমাকে দিলাম, খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার আমি যাব, শ্বেতা সাউ বলেছে আই লাভ ইউ সো মাচ, আবার সেই টেনেছে দেখো। আচ্ছা, লাভ ইউ টু বনু। আচ্ছা, তারপর রেশমি ভট্টাচার্য বলেছে লাভ ইউ টু দিদি ভাই। তারপরে শম্পা মিনি কিচেন, শম্পা মিনি কিচেন, তারপর অভিরূপ সর্দার, লিপিকা বেরা দিদি ভাই, নীলিমা সিংহ, তারপরে জবা দেবী, তারপরে রুমিতা ঘোষ কমেন্ট করেছো, টক ভালোবাসি কমেন্ট করেছো, এস দত্ত, গল্পগুলো ঠিক জমলো না। অ্যাকচুয়ালি কি বলতো, যেরকম একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, সবার যখন ভালো লেগেছে, তোমার তখন গল্পটা জমেনি। এটা স্বাভাবিক, হতেই পারে সবার যে জমে উঠবে, ভয় লাগবে বা ভালো লাগবে, এটা না হতেই পারে, কোনো ব্যাপার না। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর কিং কোবরা ইয়েট কমেন্ট করেছো। তারপর বনশ্রী দে বলেছো বনু ভালো আছো তো? হ্যাঁ দিদিভাই, তুমি কেমন আছো? জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। তারপরে টিনা ঘোষ কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই, টিনা আচারিয়া, পার্থ দাস, বিক্রম শাহ। তারপর কমেন্ট করেছো মৌ, বাগমারিক অবস্থানের কাছে আমার বাড়ি। আচ্ছা মৌ, খুব ভালো লাগলো। তারপর কিউট দিশা ব্লগস, রূপা দে, পার্থ দাস, শ্বেতা সাউ, কিষাণু মান্না। তারপরে কমেন্ট করেছো জলি হাজরা। আজকে রুমিটা কিন্তু সবার সেরা কমেন্ট করেছো অনেকগুলো। তারপর স্বপ্না বাজাল দিদি ভাই। তারপরে কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, আব্দুল হক ভাই, শ্রাবন্তী হাজরা, সুজাতা দাস। তারপর কমেন্ট করেছো তনুশ্রী, আচ্ছা তনু সিনহা, সরি তনু সিনহা। তারপর টুকু সাবারবাল, পিন্টু ঘোষ। তারপরে কমেন্ট করেছো ভারতী দত্ত, রাজীব জয়সওয়াল, রেখা অধিকারী দিদি ভাই। তারপরে রত্না দাস। তারপর কমেন্ট করেছো ববিতা,
তারপরে বর্ষা সরকার বোন, উমা ঘোষ, পার্থ দাস অনেকগুলো কমেন্ট করেছো। তারপরে মনোরমা মুখার্জি কমেন্ট করেছো। তারপর প্রদীপ দাস, গঙ্গা বৈরাগী, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইলো। দেখা হবে আগামীকাল, অনেকটা রাত হয়ে যাবে আজকে ঘটনা দিতে। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু। এখনের মতো গুড নাইট, চলো।